রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। জুলাই অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক ও মেধাভিত্তিক সমাজ গঠনের কথা বলে যে এনসিপির যাত্রা শুরু হয়েছিল এবং যে দলটির ব্যাপারে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল, 1.5 বছরে তারা মানুষের সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারল? বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের যে রাজনীতি ও কর্মসূচির সঙ্গে দেশের মানুষ পরিচিত, তার বাইরে গিয়ে একটি মধ্যপন্থী, বাংলাদেশপন্থী তথা ভারত, পাকিস্তান, চায়না এবং আমেরিকার বলয়ের বাইরে গিয়ে জনগণের সত্যিকারের প্রতিনিধি হয়ে ওঠার যে প্রত্যাশা এনসিপির কাছে মানুষের ছিল বা এখনো আছে, এই সময়ের মধ্যে এনসিপি তার কতটুকু পূরণ করতে পেরেছে? জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের একটি বড় অংশের নেতৃত্বে গড়ে ওঠা এই দলের ভবিষ্যৎ কি? তারা কি বিতর্কের বৃত্ত থেকে বের হতে পারছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের কঠিন কথা সহজে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য, সংসদ সদস্য শাম্মী আক্তার, আছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের সবাইকে স্বাগত। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করি। গতকালকেই নোয়াখালীতে জুলাইয়ের যে আপনাদের পদযাত্রা চলছে, সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বিএনপির হাইব্রিড নেতাদের চাঁদাবাজি এবং টেন্ডারবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ, তাই তিনি আহ্বান জানিয়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যেন এনসিপিতে যোগ দেন। এর দুদিন আগে দিনাজপুরে একজন ব্যক্তিকে অপহরণ এবং চাঁদাবাজির মামলায় আপনাদের অঙ্গ সংগঠন যুব শক্তির কেন্দ্রীয় নেতা আরিফ মুন সহ 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে। তো আমরা দেখছি যে দল গঠনের পর থেকে কিন্তু আপনাদের দলের অনেকের ব্যাপারে এই চাঁদাবাজির অভিযোগ এসছে, অনেকের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিয়েছেন। তো যেই দলের ব্যাপারেই চাঁদাবাজির অভিযোগ দুদিন আগেই এলো, জেলখানায় গেল, সেই দলের নেতা যখন বিএনপিকে এনসিপিতে যোগ দিতে বলেন, এটার অর্থ কি দাঁড়ায়? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হলো যে দিনাজপুরে যে ঘটনাটার কথা আপনি বললেন, এটা আসলে তাদেরকে এখানে ফাঁসানো হয়েছে এবং যুব শক্তির পক্ষ থেকে তারা একটা বিবৃতিও দিয়েছে। এটা ব্যাপারটা এরকম না যে আমাদের কোনো ক্ষেত্রে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ এসছে, আমরা সেই মতো ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই পার্টিকুলার ঘটনাটার কথা আমি বিশেষভাবে জানি, তারা আনুষ্ঠানিকভাবে বলেওছে যে এটা স্থানীয় কিছু বিষয়, সেটাকে কেন্দ্র করে ক্ষমতাসীন পক্ষ তাদেরকে এক ধরনের হয়রানিমূলক মামলায় তাদেরকে গ্রেফতার করেছে এবং তার যুব শক্তির পক্ষ থেকে আসলে তাদের মুক্তি চাওয়া হয়েছে। এর বাইরে যেটা আপনি হাসনাত আব্দুল্লাহর কথা বললেন, এটা তো খুব স্বাভাবিক। এই বক্তব্যে তো কোনো দোষে কিছু নাই। বিএনপি যখন গঠিত হয়েছে তখন তো বিএনপি আসমান থেকে লোক পায় নাই, তাদেরকেও তো এক্সিস্টিং দলগুলো থেকেই, তখনকার যে প্রভাবশালী দল মুসলিম লীগের তরফ থেকে এসছে, ন্যাপের এই ধর এবং কিংবা রাজনীতি কখনো করে নাই, তারাও ওই দলটাতে এসেছে। ফলে ওনার বক্তব্যটার অর্থ এটাই, খুব সহজভাবে বললে, যে যারা এখন তো এটা তো বাস্তব। আমরা যখন বিএনপির নেতৃবৃন্দই আমাদেরকে বলেন অনেক ক্ষেত্রে, আমিও গতকালকে পাবনায় ছিলাম, সেখানে যারা বিএনপির জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন এরকম লোকাল লিডারশিপ, তারা কিন্তু আমাদের প্রকাশ্যে না অবশ্যই আমাদের সাথে ইনফর্মালি এই কথাগুলো বলেছেন যে দলের অনেক বিষয় তাদের এখন মনোপুত হয় না এবং যেভাবে তারা ক্ষমতায় আসার পর দলটা চলবে মনে করেছিল সেভাবে চলছে না। এই কারণে তারা একরকম হতাশ। তারা দল ছাড়বে এটা তারা বলে না, কিন্তু তারা হতাশ, এটা বলেছে। তো সেখান থেকে আপনি একটা রাজনৈতিক দল হয়ে আপনি তো চাইবেনই যে ওই দলে যারা পোর খাওয়া এবং যারা ত্যাগী নেতৃবৃন্দ, তারা যদি সজ্ঞানের স্বেচ্ছায় দল ছাড়তে চায়, তাদেরকে তো আপনি আপনার প্ল্যাটফর্মটা তো ওপেন রাখবেন তাদের জন্য। বিএনপি তো আমাদের দল থেকে দল ত্যাগ করেছে এরকম লোককে তো বিএনপিতে গেছে। যেমন ধরেন আমি একজনের নাম বলতে পারি, আপনাদের এখানে এসে টকশো করে বিএনপি নেতা নামে, তার তো এখনো কোনো পদ পায় নাই, নতুন যেহেতু যোগ দিয়েছে। রাশেদ খান তো মীর আরশাদুল সামথিং নাম এরকম, আগে ঢাকা ইউনিভার্সিটিতে বামপন্থী রাজনীতি করতেন, আমাদের এনসিপিতে যুগ্ম সদস্য পদে ছিলেন, পরবর্তীতে তিনি ওই দল পরিবর্তন তো হতে পারে। তো সেই দিক থেকে হাসান আব্দুল্লাহর কলটা হচ্ছে যে যারা মনে করছে যে তাদের বিএনপি সেই প্রত্যাশিত জায়গায় নাই সংস্কার সহ অন্যান্য ইস্যুতে, তারা তো এখানে আসতেই পারে। বিএনপি থেকে বা অন্য কোনো দল থেকে
এনসিপিতে যোগ দেবে, এনসিপি কি গত 1.5 বছরে সেই জায়গাটা অবস্থান তৈরি করতে পেরেছে আপনার দেখেন, মনে হয়? আপনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, আপনি নিজে অনেক লেখালেখি করেন, আমি আপনার অনেক লেখা পড়েছি। আমাদের এই উপমহাদেশে রাজনৈতিক দল গড়ে তোলা এটা খুব সহজ ব্যাপার না। এখানে 150-200 বছরের দল, প্রায় 150 বছরের দল হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, মানে এই উপমহাদেশে আজকে তার অবস্থা দেখেন, খুব যে তারা স্বস্তিতে আছে ব্যাপারটা কিন্তু এরকম না। 70 বছরের দল আওয়ামী লীগ, তার আজকে কি অবস্থা, তাকে তো এখন আর ধরেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে আমরা রাজনৈতিক দল মনে করি না। বিএনপি সরকারে আছে কিন্তু তাকেও তো অনেক স্ট্রাগল করতে হয়েছে। 1.5 বছরে একটা দল যা কমিট করেছে বা যা হওয়া দরকার তা সব করে ফেলতে পারবে, এটা মনে হয় কেউই প্রত্যাশা করে না। তবে হ্যাঁ, আপনাকে সবসময়ই হালনাগাদ করতে থাকতে হবে, সমালোচনাগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে, কি কি আমাদের ঘাটতি আছে, কোথায় কোথায় আমাদের আরও ইমপ্রুভ করতে হবে, এগুলো তো একটা অনগোয়িং প্রসেস। ফলে আমি মনে করি যে এই ইলেকশনের পরে এনসিপিকে সবাই সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। কারণ হচ্ছে আপনি মানে এই পার্লামেন্টারি এখন যে ডেমোক্রেসি আমাদের, সেখানে যারা পার্লামেন্টারি দল হিসেবে সারা দেশে গুরুত্ব পায়, সরকার বিরোধী দল, তার মধ্যে এনসিপি নতুন দল হিসেবে তাকে সমালোচনা যেমন মানুষ করে, তেমন অনেক ক্ষেত্রে আশাও রাখে, আবার প্রশংসাও করে কোনো কোনো ক্ষেত্রে। পার্লামেন্টে অনেকে বলেন যে এনসিপির উপস্থিতিটা ভাইব্রেন্ট। ফলে আরও সময় দিতে হবে, আরও ইন দ্য মিন টাইম কিছু কিছু ভুল যে হবে না তা না, সেগুলো থেকেও আপনার সবসময় শেখার যে জায়গাটা এবং কোর্স কারেকশন, একটা বিরাট অভিজ্ঞ দল বিএনপি, ধরেন আমি বিএনপি কথাই বলি, এখন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দল, তাদেরও তো ভুল হচ্ছে, সেই ভুলগুলো আবার তারা শুধরেও নিচ্ছে, এটা তো হতেই থাকবে, ঠিক আছে। ফলে আপনি দেখবেন যে আমাদের মূল বক্তব্য, মূল যে দলীয় যে কাঠামো, সেখানে আমাদের মধ্যে এই পরিবর্তনের চাওয়াটা বা সেটার জন্য ড্রাইভটা এখন আছে কিনা, এর মধ্যে কেউ কেউ যে বিচ্যুত হবে না সেটা না, হতেও পারে, কিন্তু দল সেগুলোর ব্যাপারে মানে টলারেট করবে না আর কি। 1.5 বছরে এনসিপির সবচেয়ে বড় অর্জন কি আসলে? 1.5 বছরে এনসিপির সবচেয়ে বড় অর্জন এই যে ধরেন বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, এখানে ওই সময় এনসিপি ছিল না, কিন্তু এনসিপির যারা আপনি শীর্ষ নেতৃত্ব দেখতে পান, তারাই তো এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, এটা তো অন্য কেউ করতে পারে নাই। তার তখন এনসিপির পরিচয় ছিল না তাদের। হ্যাঁ, ছিল না, অফকোর্স, কিন্তু তারা তো এটা সামনে ছিল। দল গঠনের পরে এই সময়কালে এসে এই সময়ে আপনার ধরেন যেমন বাংলাদেশে একটা পিসফুল ইলেকশন হয়েছে, আমরা রিফর্ম প্রশ্নটাকে সামনে নিয়ে এসেছি, এগুলো কিন্তু আমাদের অর্জনের মধ্যে পড়ে। আওয়ামী লীগ যারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুষ্ট হয়েছে, আমরা তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের আর রাজনৈতিক অধিকার থাকতে পারে না, তারা দল হিসেবে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত হয়েছে, এগুলো কিন্তু আমরা করে গেছি। এবং এখনো পর্যন্ত যে আমরা রিফর্ম নিয়ে কথা বলি, রিফর্মের ব্যাপারটা যে এখনো মানুষের মধ্যে এত কি বলে মিসট্রাস্টের মধ্যেও যে এখনো মানুষ রিফর্মের কথা বলে, এটার কারণ কিন্তু এনসিপি এই প্রশ্নটাকে সবসময় সামনে রেখেছে এখনো। এবং আরেকটা সবচেয়ে বড় অর্জন আমি বলবো, লাস্ট যেটা আমি বলি পর্যায়ে থামি, যে আমাদের দেশে এখনো সম্ভবত কিছু জায়গায় একটা আপনার জরিপ আসলো যে এবারও পার্লামেন্টে, আমি ঠিক শিওর না ফিগারটা, 50+% যারা বিভিন্নভাবে পারিবারিক লেগেসি থেকে পার্লামেন্ট এসছে। এনসিপির বিউটিটা হচ্ছে এখানে, যে এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন বোথ ইন পার্লামেন্ট এবং আউটসাইড পার্লামেন্ট, তারা কিন্তু কোনো বাবা চাচা মামার এরকম রেফারেন্স, সেই জায়গায় যাওয়ার তো সময় এখনো হয় নাই, 20 বছর পরে বোঝা যাবে। না ঠিক আছে, না কিন্তু এরকম তো আমরা আসতে পারতো, তো এরকম তো আসতে পারতো, কিন্তু আমি বলছি যে এখানে যাদেরকে আপনি ফার্স্ট জেনারেশন দেখতে পাচ্ছেন, তাদের শুরুটা হচ্ছে একটা সংগ্রামের মধ্যে থেকে, এটা তো সিগনিফিকেন্ট যে তারা প্রত্যেকে একটা সংগ্রামের মধ্যে থেকে এসেছে। আর আসবে শাম্মী আক্তার, বিএনপি এনসিপি কে কোন চোখে দেখে আসলে? ধরেন অভ্যুত্থানের সময় এনসিপি যদিও ছিল না, কিন্তু এনসিপির যারা নেতা, এখন যারা ওনারা এনসিপির নেতা, অভ্যুত্থানের সময় সামনে সারির নেতা ছিলেন, আপনারাও অভ্যুত্থানের সামনে ছিলেন। ফলে ক্ষমতার প্রশ্নে এখন বিএনপি ট্রেজারি বেঞ্চে, এনসিপি অপোজিশন বেঞ্চে, তো মুখোমুখি আপনারা বসেন। এনসিপিকে এই 1.5 বছরে যদি বলি যে বিএনপির একজন নেতা হিসেবে 1.5 বছরে এনসিপিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুইজন আছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, মানে বহু মত এবং পথের সমন্বয় ঘটেছে বিএনপির মধ্যে। সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি, এনসিপিকে মানে আলাদা করে কিছু দেখার কিছু নাই। এনসিপি একটা রাজনৈতিক দল এবং একটা নতুন রাজনৈতিক দল, সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি। তারা সংগ্রাম করেছে, একটা সংগ্রামের কি বলে পরিণতি দিয়েছে, একটা সুন্দর পরিণতি হয়েছে 5ই আগস্টের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের পরিণতি দেখার সৌভাগ্য তাদের হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। যেটা বিএনপির করতে হয়েছে 17 বছর ধরে, তারা একটি অল্প সময় তারা এখানে কাজ করে তারা পরিণতিটা দেখতে পেরেছে খুব দ্রুত। আর আমরা ধরেন 17 বছর ধরে লড়াইটা করে গিয়েছি, তারপরে পরিণতিটা দেখেছি। তারাও সামনে ছিল, আমরাও সামনে ছিলাম। সকল রাজনৈতিক দলকেই আমরা
রাজনৈতিক দল হিসাবেই বিবেচনা করি। সেই ক্ষেত্রে তারা তো অ্যাকচুয়ালি কোটা আন্দোলন করেছিল, সেইখান থেকে তারা পরবর্তীতে রাজনৈতিক দলে রূপান্তর হয়েছে, তারা রাজনীতি করছে, তারা সংসদে গিয়েছে, সেখানেও তারা কথা বলছে, সরকারের গঠনমূলক সমালোচনা করছে, তারা তাদের মতো করছে। বিরোধী দল যেভাবে সমালোচনা করা উচিত সেটা তারা করার চেষ্টা করছে। নতুন হিসেবে আমি বলবো মোটামুটি তারা ভালোই করছে। হাসনাত আবদুল্লাহ কালকে তো আপনাদের দলের নেতাদেরকে তার এনসিপিতে যোগ দিতে বলেছে। সেটা বলতেই পারে, যে কোনো রাজনৈতিক দল বলতে পারে, সেটাকে আমি মানে এটা আলাদা কিছু না। আর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনেকেই দল পরিবর্তন করে, যদিও আমি এটাতে বিশ্বাস করি না। একটা মানুষের একাগ্রতা থাকা উচিত যে কোনো কাজে। আপনি যখন ইবাদত করেন, আপনার যদি একাগ্রতা না থাকে, আপনি সৃষ্টিকর্তাকে পাওয়ার বা আল্লাহকে পাওয়ার যে চেষ্টাটা করেন, আপনার একাগ্রতা না থাকলে তো আপনি সেটা পাবেন না। সুতরাং যে কোনো রাজনৈতিক দলই আপনি করেন, আপনার দল হতে পারে ছোট, আপনার দল হতে পারে অল্প সংখ্যক লোক দ্বারা গঠিত, কিন্তু তার মানে এই না যে আপনি দ্রুতই চেঞ্জ করবেন। যারা চেঞ্জ করে তাদেরকে আমি খুব একটা ভালো চোখে দেখি না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আমি ভালো চোখে দেখি না। কেন? কারণ যার মধ্যে স্টেবিলিটি থাকে না সে কি দিবে দেশকে, সমাজকে? তার মানে হচ্ছে আপনার মধ্যে একাগ্রতা থাকতে হবে, স্টেবিলিটি থাকতে হবে, কর্মঠ হতে হবে, এবং আপনার মধ্যে সেই চেষ্টাটা থাকতে হবে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করবেন, এবং মানুষকে স্বপ্ন দেখাতে হবে, যেই স্বপ্নটাকে মানুষ বিশ্বাস করবে এবং সে আকাশ ছোঁয়ার প্রত্যাশায় ঘর থেকে বেরিয়ে আসবে। তো এই চেষ্টাটা আপনার মধ্যে থাকতে হবে। কিন্তু বিএনপির ব্যাপারে এনসিপির অবস্থান শুরু থেকে আপনি খেয়াল করবেন, ক্ষমতা আসার পর থেকে এটা তার প্রধান অভিযোগ হচ্ছে চাঁদাবাজি। যে দেখুন, এটা তো জামাতের কথা, জামাতে ইসলাম এই কথাগুলো বলে, যদিও তারা নিজেরা নিলে তখন সেটা চাঁদাবাজি হয় না। হ্যাঁ, কিন্তু বিএনপিকে তারা চাঁদাবাজি করছে এই কথাটা বলতে তারা পছন্দ করে। যেহেতু জামাতের সঙ্গে তারা মিলেমিশে একাকার হয়েছে এনসিপি, এখন তারাও জামাতের কথাটাকে রপ্ত করেছে তাদের মধ্যে। জামাতের ভাষ্য এনসিপি দেয় এরকম বলছেন আপনি? জামাত এবং এনসিপি সেম কথাই তো বলছে, তাই না? যে বিএনপি হচ্ছে এটা করছে। তো বিএনপি কি করছে? বিএনপি যে দেশ গঠনে কাজ করছে, বিএনপি যে সকল বৈষম্য দূর করে সব মানুষ যাতে একটা সমৃদ্ধশালী একটা জীবন যাতে কাটাতে পারে, দেশের মধ্যে বৈষম্যহীন জীবন কাটাতে পারে, যেই স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছিল, সেই কাজটা যে বিএনপি করছে। বিএনপির যিনি সরকার প্রধান, তিনি প্রতিদিন এই যে নিরলস পরিশ্রম করছেন, তিনি এই যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, এবং এই যে সরকারি অনুষ্ঠানে এখন এই যে ব্যানারে তার ছবি থাকবে না, প্রধানমন্ত্রীর ছবি থাকবে না, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনের স্বপ্নই তো বাংলাদেশের মানুষ দেখেছে। পরিবর্তন স্বপ্ন আছে, কিন্তু চাঁদাবাজি হচ্ছে না। না, চাঁদাবাজি যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ প্রমাণিত হয়, আমরা সেগুলোর ব্যবস্থা নিয়েছি। তার মানে এই না যে আমরা এটাকে জায়েজ করছি। আমরা কিন্তু যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে এবং আমরা তদন্ত করে সেটার প্রমাণ পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে। কিছু নেতাকর্মীদের মধ্যে ধরেন তাদের মধ্যে একটা থাকতে পারে, যেটা তুষার বলছিলেন যে অনেকের মধ্যে হতাশা কাজ করছে, সেটা কাটিয়ে উঠবে তারা। কারণ সরকার চেষ্টা করছে, রাজনৈতিক দলের যিনি প্রধান আছেন, দলের চেয়ারম্যান আছেন, তিনি দল গোছানোর জন্য এই মুহূর্তে তৈরি হয়েছেন। সুতরাং আমরা এগুলো কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। জি, আসবো জানাব মহসিন রশিদ, একদম মাঝখানে থেকে আপনি যদি একটু বলেন, একপাশে বিএনপি একপাশে এনসিপি, একজন প্রবীণ আইনজীবী হিসেবেও 1.5 বছরে এনসিপির যে জার্নিটা, অনেক আলোচনা, এবং এনসিপি সম্ভবত একমাত্র দল যারা গঠিত হবার আগে থেকেই সংবাদের শিরোনাম, এবং গঠিত হওয়ার পরেও তারা প্রতিনিয়তই সংবাদ শিরোনাম হয়, কখনো খারাপ খবরে, কখনো ভালো খবরে। 1.5 বছরে এনসিপির মূল্যায়ন করবার কথা যদি আপনাকে বলি, আপনি কি বলবেন আসলে? কয়েকদিনের মধ্যে তো তাদের 6 জন পার্লামেন্টে আছে। জি, এটা তো কিছু প্রমাণ করে। জি, তারা পার্লামেন্টে আছে কি তারা এককভাবে? তারা যে এককভাবে নির্বাচন করলে কি 6 জন আসতে পারত আপনার মনে হয়? তারা তো তাদের নির্বাচন করেছে, ওই যে কলির উপরে। রাইট। সো মেবি 11 দলে ছিল, সেটা আরেক বিষয়, কিন্তু এটা একটা অর্জন না, নাম্বার 1। নাম্বার 2, এই পার্লামেন্টে আপনার ডেপথ নাই এই পার্লামেন্টে এখন পর্যন্ত। আচ্ছা, আমি কিন্তু পার্লামেন্টারি প্রসিডিংস যেহেতু টেলিকাস্ট হয়, আমি রেগুলারলি অ্যাটলিস্ট ওই 3:30টার থেকে আমি শুরু থেকে দেখেন? শুরু থেকে দেখি না, 3:30টার পর থেকে আমি রেগুলারলি দেখি। প্রশ্নোত্তর শেষ হওয়ার পরে
বা না, প্রশ্ন উত্তরও অনেক সময় আচ্ছা, দেখেছি। আচ্ছা, এখন তো প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন উত্তর দিচ্ছেন। এদের মধ্যে অপোজিশনের মধ্যে ইন্টারভেনশনস আমি যেটা দেখেছি সেটা হাসনাত আব্দুল্লাহ পুরা অপোজিশনের কথা বলছে, আচ্ছা, ইজ দি অনলি ওয়ান যার ইন্টারভেনশনস গুলি সেন্সিবল হয়। বিরোধী দলের নেতারটা হয় না? আমি তো বললামই হাসনাত আব্দুল্লাহ, জি, ঠিক আছে, ওর ইন্টারভেনশনস গুলি আপনি দেখবেন। সো ওদিক থেকে আমি মনে করি যে ভালো। আর এমনিও সে তার এলাকায়ও কাজ ভালো করছে, অন্যদের চাইতে বেশি বেটার। ইন অ্যাজ মাচ অ্যাজ আপনার ধরেন অন্য দিকে আছে ট্রেজারি বেঞ্চেস, সেখানে আমি জানি না, সেখানে একজন ভদ্রলোক আছেন যিনি 4 নম্বর সিটে বসেন, প্রাইম মিনিস্টার, তারপরে ফখরুল 4 নম্বর রোতে। তারপরে আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আর তারপরে যিনি বসেন তারপরে ওনার নাম সালাউদ্দিন আহমদ। আমি জানি না, আই এম জাস্ট টেলিং ইউ 4 নম্বর সিটে যিনি বসেন। আই ডোন্ট রিগার্ড হিম অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ সিরিয়াস পার্লামেন্টেরিয়ান। ওকে, ফাত্রামি বেশি আমি মনে করি ওনাকে দেখে, উনি যেভাবে ইয়ে করেন। আর ধরেন আমি আপনাকে বলি, পার্লামেন্টে সব কিছু রেকর্ডেড হয় জি, যতক্ষণ পর্যন্ত স্পিকার এক্সপাঞ্জ না করে। রাইট। ধরেন একজন মানে জোকস বেশি হয় ওই সাইডে ট্রেজারি বেঞ্চেসে। ধরেন জয়নাল আবেদিন সাহেব ফ্রন্ট বেঞ্চে বসেন, কিন্তু হি ইজ নট আ ব্যাক বেঞ্চার। জি, উনি সেদিন পার্লামেন্টে বলছেন যে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ভারত সফর করে এসেছেন। এটা নিশ্চয়ই স্লিপ অফ টাং। দ্যাটস নট মাই ইস্যু। মাই ইস্যু, আপনি এত সিনিয়র লোক হয়ে ফ্রন্ট বেঞ্চে, এটা পিছে কেউ বললে ঠিক আছে, যেমন এক ভদ্র মহিলা বললেন 2014-তে ও আমাকে দিয়েছিল, ইউনো ইটস ওকে, দ্যাট ইজ হয়তো খেয়াল ছিল না বা হোয়াটএভার। বাট এরকম কিছু কিছু জোকস হয় সেখানে, যেটা দেখায় যে পার্লামেন্টের মধ্যে যে ধরনের ডিবেট হওয়া দরকার, এখন পর্যন্ত আমি কোনো ডিবেট দেখি নাই পার্লামেন্টে। ন্যাশনাল ইস্যুজের উপরে ডিবেট দেখি নাই। বাজেটের সেশনে ইকোনমিকে নিয়ে যে ডিসকাশন হওয়া উচিত ছিল, আমি সেটা দেখি নাই। নাও হ্যাঁ হয়েছে, কেউ কেউ 2-4টা কথা বলে 2-4টা লাইন, তারপরে আমার এলাকায় 400 বেডের হাসপাতাল দরকার, 50 কিলোমিটার রাস্তা নাই। ইউ সি, এই জিনিসগুলি আপনি আলাপ করবেন উইথ দি মিনিস্টার্স কনসার্ন। পার্লামেন্টে বাজেটের উপরে যে কি খারাপ আপনি বলবেন, 9,38,000 কোটি টাকার বাজেট, হোয়াট আর দ্য প্রবলেমস, এখানে ফিসক্যাল পলিসিতে কি প্রবলেম আছে, কোনো ডিসকাশন নাই। নাই কারণ কি এটা বোঝার মতো লোক নাই? আমি তো প্রথমেই বললাম যে ডেপথ নাই পার্লামেন্টের মধ্যে। সো আপনি যদি ন্যাশনাল ইস্যুসগুলি ডিসকাস না করেন আর সাইড কেটে প্রত্যেকটাকে দেখেছি হাসপাতাল চাচ্ছে, রাস্তায়, ঠিক আছে ভাই, এটা বোধহয় বলেছে, মানুষ তো ওদেরকে এটা ভোট কেউ দেয়, বলেছে। প্রত্যাশা করে। না, এটা বোধহয় প্রধানমন্ত্রী না কেউ বলেছেন যে, বা স্পিকার বলেছেন যে আপনি এইটা আলাপ করেন মন্ত্রীর সাথে, নট হিয়ার, এখানে তো দরকার নেই, ইস্যুস নিয়ে আলাপ করেন। আজকে দেখেন আপনি আমাদের প্রবলেমসগুলি দেখেন। নাম্বার 1, আপনার ব্যাংকসগুলি, আর 4 মাসে আপনাকে স্টেপস নেওয়া উচিত ছিল ব্যাংকসগুলি ঠিক করার। ইউ হ্যাভ নট ডান এনিথিং। আপনি 6 লক্ষ কত হাজার আপনি রেজ করবেন টাকা, ইন্টারনাল রেভিনিউ জেনারেশন হবে আপনার। ইন্টারনাল রেভিনিউ জেনারেশন বোঝে যে আলাপ করবে, জাস্ট 2টা খাত আছে। একটা খাত হলো ইনকাম ট্যাক্স, উইচ ইজ ভেরি স্মল, 20%। আর যে বড় খাত আছে সেটা হলো ভ্যাট আর ডিউটিস, ইম্পোর্ট ডিউটিস যেগুলি আপনি আদায় করেন। হ্যাঁ, আপনি এইটা কিভাবে করবেন? আপনার ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আপনার যদি শিল্প কারখানা ঠিক করে না চলে,
আপনার যদি গার্মেন্টস না চলে ঠিক করে, আপনার যদি ইম্পোর্টস ওদের জন্য ক্যাপিটাল ইম্পোর্ট বা আপনি অ্যাক্সেসরিজ ইম্পোর্ট বা আপনি নতুন কারখানা লাগাবেন তার জন্য মেশিনারি ইম্পোর্ট করবেন, তাহলে ডিউটি কালেকশন হচ্ছে, ঠিক আছে, ভ্যাট কালেকশন হচ্ছে। নাও আপনি জানেন যে ভ্যাটের যে কি সমস্যাটা আছে করে গেছে, এই ভ্যাটটা আপনি যতক্ষণ পর্যন্ত এইটা নিয়ে আলোচনা না করেন আর এইটাকে আপনি একটা সিস্টেমে নান, 3-4 বার ভ্যাট দিতে হয়, 3-4 এগুলো অবশ্য অন্য আলোচনা আমরা না, জি যাব ডেপথের উপরে পার্লামেন্টের ডেপথ, এবং সেইখানে এনসিপি, জামাত, বিএনপি প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি আছে। ডেপথ তো দে ডোন্ট টক, রাইট, এটা নিয়ে কথা হলো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, সারোয়ার তুষার আপনার কাছে আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি অভ্যন্তর পরবর্তী রাজনীতি, বিশেষ করে এনসিপির 1.5 বছরের জার্নি, এনসিপিকে নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক নিয়ে আমাদের সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য, সংসদ সদস্য শাম্মী আক্তার, আছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, কয়েকদিন আগেই উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে দলের একজন নেতাকে আপনাদের গ্রেপ্তার করা হয়েছে, এরপরে আপনারা স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। প্রশ্ন হলো, জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে এক ধরনের উগ্রবাদী বা ধর্মীয় উগ্রবাদী, কোট আনকোট বলি, সেটার বিকাশ হয়েছে বা চেষ্টা হয়েছে। এইরকম বাস্তবতা, এই যে একজন ধরা পড়লো পরেই আপনারা বহিষ্কার করলেন, কিন্তু আপনাদের কোনো স্টাডি আছে যে আপনার দলের আর কেউ এরকম উগ্রপন্থায় ঝুঁকে যাচ্ছে কিনা, বা এটা কোনো মনিটরিং সিস্টেম আছে কিনা? দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে উগ্রবাদ যেটাকে বলা হচ্ছে, এটার আন্তর্জাতিক এবং আমাদের দেশেও এটার যে হিস্ট্রি কিংবা পরম্পরা আমরা দেখতে পাই, এটা কখনোই ইন্ধন ছাড়া, কোনো না কোনো ভেতরের ইন্ধন ছাড়া হয় না। এটা শুধুমাত্র স্বতঃস্ফূর্ত মনে করার কোনো সুযোগ নাই। মানে আচমকাই আপনি দেখবেন যে দেশে এই তৎপরতাগুলো বেড়ে গেছে, আবার আচমকা হঠাৎ করে কালেমার পতাকা বেড়ে গেল, হ্যাঁ হঠাৎ করে বেড়ে যায়, আবার হঠাৎ করে আপনি এগুলো কোনো দেখতে পাবেন না। এটা ফলে এগুলো সবসময় আমি মনে করি যে এটা ঘটানো হয়, এবং এটা কখন ঘটছে, যখন আপনি দেখবেন যে ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি বললেন যে বাংলাদেশে হামাসের তৎপরতা বেড়ে গেছে, আমরা খেয়াল রাখছি। বাংলাদেশ এবং পাকিস্তান, হ্যাঁ এরকম সময় এটা হলো। আবার আপনি দেখবেন যে বাংলাদেশে উইদাউট এনি পাসপোর্ট ভিসা ছাড়া কিছুদিন আগে তালেবানের ওই যে টিটিপি যেটা আর কি, তেহরিকি তালেবান তাদের, এবং এটা কিন্তু মোটামুটি আপনি যদি আফগান পাকিস্তানের ওখানকার যে টানাপোড়েনগুলো খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু ভারত দ্বারাই পৃষ্ঠপোষকতা প্রাপ্ত। এই সংগঠনটা বাংলাদেশে তাদের 2-3 জন সম্ভবত সংগঠক বাংলাদেশে এসে ঘুরে গেছে উইদাউট এনি পাসপোর্ট ভিসা, আমরা কেউ টের পেলাম না। চলে যাওয়ার পরে তারপরে এটা নিউজ হলো। এটা হলো একটা দিক। আর দ্বিতীয়টা, যার প্রসঙ্গে বলেছেন যে স্পেসিফিক ঘটনার ক্ষেত্রে, এটা ঠিক যে তিনি আমাদের মহানগরের একটা গাজীপুর মহানগর কমিটিতে ছিলেন, কিন্তু তিনি যে ছিলেন এটা আমরা কখনো টের পাইনি, সবসময় নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে যখন তাকে ধরা হলো, মানে ট্রেনিং এর ওখান থেকে, একটা রাজনৈতিক দলের, অন্য একটা রাজনৈতিক দলের নাম বললাম না, অন্য একটা রাজনৈতিক দলের অত্যন্ত শীর্ষ পর্যায় থেকে তাকে ছাড়ানোর জন্য তদবির করা হয়েছে, অথচ সে কিন্তু পদের আছে এনসিপির। ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। ফলে পরে যখন আমরা টের পেলাম, আসলে আমাদের কমিটিগুলোর ব্যাপারটা কি, যে যখন আমরা ইলেকশনের আগে নিবন্ধনের একটা ব্যাপার ছিল, চাপ ছিল, আমাদের নিবন্ধন হইতে হবে, নিবন্ধন হতে হলে আপনাকে কতগুলো শর্ত করতে হয়, তখন কিছু কমিটিতে কিছু বাছবিচার ছাড়া এরকম ঢুকে গেছে। আর যাদের এরকম ওই যে আরেক রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত, কিন্তু সে আসলে ঢাল বানাতে চায় আরেকটা রাজনৈতিক দল, এটা কিন্তু আটকানো কঠিন। ধরেন এরকম লোক বিএনপিতে ঢুকে পড়তে পারে, কারণ সে তো আসলে চাই হলো যে আরেকটা জায়গায় মানে শিল্ড বানাতে, আরেকটা জায়গাকে ঢাল বানাতে। হ্যাঁ, কিন্তু আমরা এখন যেটা, এই ঘটনাটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। ফলে আমরা হচ্ছে আমাদের যে কমিটিগুলো, এক্সিস্টিং কমিটিগুলো আছে, এমনিতেই আমাদের সারা দেশের কমিটিগুলো একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, আর যেগুলো এক্সিস্টিং কমিটি আছে সেগুলো আমরা যারা কমিটিতে আছে তাদের বিস্তারিত তথ্য এগুলো আমরা সংগ্রহ করছি, এবং সেখানে যদি কোনো কিছু আমাদের কাছে এরকম মনে হয় যে ডিস্টার্বিং, তখন আমরা সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেব। কিন্তু এটা আমাদেরকে এখন ভেবে দেখা দরকার যে হঠাৎ করে কেন এই তৎপরতাগুলো বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য অ্যালার্মিং। এবং এখানে এই যে তাদের যে নেটওয়ার্কগুলো, এটা হচ্ছে গোয়েন্দা সংস্থাদের উচিত হচ্ছে যেমন তাদেরকে যেমন শনাক্ত করেছে, এরকম আরও যে যত গ্রুপ আছে যারা কাজ করছে তাদেরকে আসলে দ্রুততম সময়ের মধ্যে
আইনের আওতায় আনা উচিত, কারণ তারা কিন্তু আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তৈরি করছে ভেতরেও, আবার আন্তর্জাতিক একটা আপনার ইমপ্রেশন তৈরি হচ্ছে, মানে ব্যাড ইমপ্রেশন। যে বাংলাদেশের জঙ্গিবাদের বিকাশ হচ্ছে, এইটা সাউন্ডটা যাচ্ছে এরকম। যাচ্ছে, ধরেন যে এবং- আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার এগেনস্টে আমরা এই বাংলাদেশি স্লোগান দেখেছি এরকম যে নো আর্জেন্টিনা নো ব্রাজিল লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ধর্মের সঙ্গে খেলাকে গুলিয়ে এই স্লোগান সাদা পতাকা নিয়ে, কালামে লেখা পতাকা নিয়ে হয়েছে, এবং তার পরপরই ঘটনাগুলো ঘটলো। তার মানে কি যে টোটাল জিনিসকে একটা গেমের অংশ বলছেন আপনি? মানে আলাদাও থাকতে পারে, এই যে ট্রেনিং এর যে 6 জন ধরা পড়লো সেটা আর এটা যে পুরোপুরি এক ঘটনা এরকম নাও হইতে পারে, প্যারালালি অনেকগুলো মানে ঘটনা হয়তো ঘটে যাচ্ছে। কিন্তু এই যে ধরেন যে পতাকাগুলো দেখেন আমাদের কিন্তু অনেক কোনো রাষ্ট্রীয় সংস্থাও এই কালেমা ব্যবহার করে। হ্যাঁ, কালেমা নিয়ে তো কোনো প্রশ্ন কালেমা নাই। নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না, প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা ইন্টেনশনটা কি? একটা হলো ইন্টেনশন, একটা হলো এইটার একটা বিশেষ ধরনের আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের হুবহু প্যাটার্নের সাথে মিলে যায়। হ্যাঁ, এবং সেইটাই হচ্ছে উদ্বেগের, যে আপনি উদ্বেগের, এবং সেটাই হচ্ছে সন্দেহ করার। সাম্প্রতিক সময় এই যে পতাকা বিতর্ক প্লাস এই যে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়া, এইটা নিয়ে এনসিপির স্ট্যান্ডটা কি আসলে? স্ট্যান্ড তো খুবই ক্লিয়ার, যে আমরা তো ধরেন এখানে ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, তারা গণতান্ত্রিক রাজনীতির প্যারাডাইমের মধ্যেই কাজ করছে, রাজনীতি করছে, যেমন পার্লামেন্টেও তারা আছে। কিন্তু যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিশ্বাস করে না, যারা মনে করে যে গণতন্ত্র তাগুত, গণতন্ত্র হচ্ছে এটা খেলাফত কায়েম করতে হবে, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের এটা চাহিদা না, বাংলাদেশের মানুষ কখনো এটা বলে নাই যে তারা এই জিনিসটা চায়। ফলে এটা হুট করে এনে বাংলাদেশকে ঠিক যারা এরকম একটা বিশেষ আপনার ফ্রেমিং করতে চায়, তাদেরকে যারা সহযোগিতা করছে, ধরেন এটা হয়তো পার্শ্ববর্তী দেশ বলতে চায় যে বাংলাদেশ আসলে শেখ হাসিনা পতনের পরে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। জঙ্গিবাদের বিস্তার ঘটেছে, শুধু সেটা না, তারা অন্তর্বর্তী সরকারের আমলে বলেছিল যে যারা ছাত্র উপদেষ্টা তারা আসলে হিজবুত তাহরির সদস্য, এটাও প্রচার করেছে। ফলে আপনি তো এই প্রচারণা ফ্যাসিলিটেট করছেন, আপনি এটা হেল্প করছেন, ফলে এটাকে তো আমরা মানে টলারেট করা। হিজবুত তাহরির না হলেও এনসিপির ব্যাপারে এরকম একটা ন্যারেটিভ ছিল যে এনসিপি আসলে মধ্যপন্থার কথা বললেও তারা আসলে ডানপন্থী। না, দেখেন দুই জিনিস, একটা হলো আপনি আইডিওলজির তর্ক যখন আমরা করবো সেটা আমরা করতে পারি, যে এনসিপির আইডিওলজিক্যাল কম্পাসটা ঠিক কোন দিকে, এটা হলো পলিটিক্যাল আলোচনা। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি এরা কিন্তু আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যেই পড়ে না, ফলে তাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ আমলে যদিও এরকম অনেকগুলো ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু এই ধরনের কোনো তৎপরতা কিংবা কারসাজি বাংলাদেশে নাই, এটা আমরা মনে করি না আছে। ফলে সেগুলোকে একেবারে প্রিসাইজলি মানে তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদেরকে নিউট্রালাইজ করা কিংবা তাদেরকে একটা বিষয়, ইন্টারিমের আমল থেকে আমরা দেখেছি যে ধর্মীয় উগ্রবাদী অনেক গোষ্ঠী তারা অনেক বেশি মানে ভোকাল তারা ছিল। মাঝখানে একটু মনে হয়েছিল যে বোধহয় তারা স্তিমিত হয়ে গেছে। সাম্প্রতিক সময় আমরা আবার যে একটা দুইটা ঘটনা দেখলাম। সারাত হোসেন যেরকমটা বললেন যে এটাকে নিছকই অন্য কোনো দেশের গেম হিসেবে আমরা দেখব, যে বাংলাদেশের এই যে উগ্রবাদটা বেড়ে যাওয়া, নাকি সত্যি সত্যি এখানে আওয়ামী লীগের আমলে প্রচুর জঙ্গি বিরোধী অভিযান আমরা দেখেছি, সেগুলোকে আবার নাটক বলা হয়েছে। টোটাল ইস্যুটা আসলে কি, মানে জঙ্গিবাদটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়েছে কিনা? আমরা কি জানি যে কালো পতাকা জি, বিদ্যি শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আইএস এর। সাদা পতাকা বিদ্যি শাহাদা, জি, এটা কার? এটা পাকিস্তানের, সরি আফগানিস্তানের। কারেক্ট, মুজাহিদিন। মুজাহিদ। তাহলে এটা কি বোঝায়? আমি বাসার উপরে দেখেছি সাদা পতাকা, কালো দেখিনি অফকোর্স, সাদা অনেক বাসার উপরে দেখেছি। আবার অনেক ইনোসেন্টলিও বানাতে পারে কিনা। আপনি ইসে ব্রিজগুলির উপরে দেখেছি আমি, ঠিক আছে, এগুলো রিপোর্ট হয়েছে। না এগুলি আমিও দেখেছি, ঠিক আছে। সো কোয়েশ্চেন ইজ যে ইয়েস, ইসলামিক এক্সট্রিমিজম আছে, এইটা মানতেই হবে আপনাকে। যারা কারা, এই যে যারা ওই যে ভিডিওস দেখেছি কারাতে আর এই যে ট্রেনিংসগুলি হচ্ছে, ঠিক আছে, এগুলি তো ভয়াবহ। উই মাস্ট স্টপ দিস। তো আমার কথা হচ্ছে দ্যাট ইয়েস, জঙ্গি আছে দেশে, কিন্তু যেভাবে জঙ্গিদেরকে দেখানো হচ্ছে বাইরের থেকে, ওই পরিস্থিতিটা নাই, আচ্ছা, এখনো নাই। যদি আমরা চেক না করি তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। বিকজ ইসলাম কিন্তু কোনোদিনও জঙ্গিবাদকে, ইউ সি, আইসিস কার ক্রিয়েশন? আমেরিকার। নো, ইসরায়েলের ক্রিয়েশন, 100% ইসরায়েলের ক্রিয়েশন। আপনার মুজাহিদিন কার ক্রিয়েশন?
সেম গ্রুপ পাকিস্তান আর ইয়ে। আপনি কি জানেন যে এই মুহূর্তে হয়তো নাই, এই যত আফগানিস্তান থেকে যে লোকজন যারা গেছে যখন ফল করলো, হ্যাঁ, এগুলি ফাইন্যান্স কে করেছে? কোন এনজিও করেছে? ইটস অ্যান ইসরায়েলি এনজিও। টোটাল ফাইন্যান্সিং, ওদের সেটেলমেন্ট এগুলি তারা করেছে। ইউ সি, ওটার নাম ইন্ট্রা কি ইসা এরকম একটা নাম আছে, একসাথে লেখে এই পুরাটা। সো আমাদেরকে তো এই জিনিসগুলি দেখতে হবে। আর দায়িত্ব তো ইজ নট এনসিপির, না দায়িত্ব আপনার দায়িত্ব বাম ইজ পাশে। নো নট ইভেন বিএনপি। দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সিস, সিকিউরিটি এজেন্সিস আমাদের যারা আছে, ওদের দায়িত্ব এটা, কোথায় কি হচ্ছে, অ্যান্ড রিপোর্ট ইট টু দি গভর্নমেন্ট। দেন দি গভর্নমেন্ট এটা অ্যাকশন নেবে বা যা করার করবে। কিন্তু দায়িত্বটা পলিটিক্যাল পার্টির তো কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নাই যে তারা এইগুলি ইয়ে করবে। এইগুলি খুঁজে দেখতে হবে যে কোথায় কি আছে। এইখানে মানে আমি কোনো সময় কোনো পলিটিক্যাল পার্টিকে ইন পাওয়ার ওর আউটসাইড পাওয়ার দোষ দেব না, এটা ওদেরকে করতে হবে। পুলিশের জব, আরও যে সিকিউরিটি এজেন্সিজ অনেকগুলি আছে আমাদের, ঠিক আছে। সো আমার ইয়ে হচ্ছে দ্যাট ইয়েস আছে, বাড়ছে। ফ্যাক্ট রিমেন্স টিটিপি হ্যাজ নো বিজনেস হিয়ার। আপনি জানেন অনেক বাঙালি তো টিটিপির সাথে যোগ দিয়ে পাকিস্তানি ফোর্সেসদের বিরুদ্ধে অ্যাটাক করেছে, মারাও গিয়েছে বাঙালি, ঠিক আছে। দে আর নট মুজাহিদিন, ওরা যাচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান, যারা পাকিস্তানে বেলুচিস্তানে ওদের যে ইয়ে শহর আছে, যে পিশাওয়ার টিশাওয়ার এইসব এলাকা, করাচি পর্যন্ত তারা এইসব করে। সো আমাদেরকে তো কেয়ারফুল থাকতে হবে। ওরা তো তাও বড় আর্মি, বড় দেশ, বড় ইয়ে আছে ওদের। আমাদের এইখানে এই 4,600 কিলোমিটার বর্ডার হলো আমাদের ইন্ডিয়ার সাথে। পাকিস্তানের বর্ডার ইজ 3,000 সামথিং কিলোমিটার, ঠিক আছে। সো আমাদেরকে তো এই জিনিসগুলি যদি আমরা না বুঝি, আমাদের এখানে সিকিউরিটি রিস্ক বেশি, ইউ সি। আর সিকিউরিটি রিস্ক এই বোঝার একটা বড় রেসপন্সিবিলিটি আসলে সরকারের। ধরেন আপনি যদিও বলছেন যেটা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী দেখবে, কিন্তু পার্লামেন্টের বা সরকারি দলের একটা বড় রোল, যে যখন দেশে এরকম উগ্রবাদের বিস্তার ঘটে বলে বিশ্বাস করা হয়, মনে করা হয়, আমরা কিন্তু এই যে সাম্প্রতিক সময় জঙ্গিবাদ কিংবা এই যে কালেমা লেখা পতাকা নিয়ে যে বিতর্কটা হলো, সংসদে কিন্তু এটা আমরা খুব একটা ওই আলোচনা দেখি নাই। মানে সরকারের স্ট্যান্ডটা পরিষ্কার না জনগণের কাছে, যে সরকার আসলে এই ইস্যুতে তার অবস্থানটা কি। না, আপনি কি বলতে চাচ্ছেন? সরকারের অবস্থানটা পরিষ্কার না মানে সরকার কি তাইলে প্রশ্রয় দিচ্ছে? প্রশ্রয় দিচ্ছে বলছি না, বলছি যে এইটার ব্যাপারে যে তারা, আমি শেষ করি। অবশ্যই সরকার প্রশ্রয় দিচ্ছে না। উনি সঠিকই বলছেন যে পলিটিক্যাল পার্টির তো আপনার কি বলে গোয়েন্দা সংস্থা নাই বা কোনো এজেন্সি নাই যারা হচ্ছে ফাইন্ড আউট করবে যে এখানে সরকার করবে। সরকার কি, সরকার তো মানে একটা কাঠামো, তাই না? কতগুলো সংস্থার একটা কাঠামো না সরকার? সেই সরকারের যিনি চিফ আছেন, উনি তো আর যে ফাইন্ড আউট করবেন না যে এখানে কে কে আছে উগ্রবাদিত্ব করছে বা কারা এটার সাথে সম্পৃক্ত। এই টিটিপি কে কারা নিয়ে আসছে এখানে, তারা চলে যাওয়ার পরে কেন নিউজ হলো, তারা আসার সঙ্গে সঙ্গে কেন হলো না, কেন জানতে পারলাম না? অবভিয়াসলি সরকারের যে এতগুলো সংস্থা আছে, আপনি সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, তারপরে এনএসআই আছে, ডিজিএফআই আছে, এত এত সংস্থা আছে, তাদের কাজটা কি? তাদেরকে কেন মানে পালা হচ্ছে? দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, দেশের সিকিউরিটি সেফটি এগুলো দেখার জন্য তাদেরকে রাখা হচ্ছে না। সরকারটা কি, সরকার কিভাবে জানবে? সরকার তো এই এজেন্সির মাধ্যমেই জানবে, রিপোর্টটা কিভাবে জানবে? এজেন্সির মাধ্যমেই জানবে। তাহলে তারপরে সরকার ব্যবস্থা নিবে, অবভিয়াসলি ডিসিশনটা সরকার নিবে, কিন্তু তার কাছে তো সেই রিপোর্টটা আসতে হবে। এবং নিশ্চয়ই সরকার এগুলোকে প্রশ্রয় দেয় না। বিএনপি সরকার কখনোই এগুলোকে প্রশ্রয় দেয়নি। বিএনপি অতীতে যে সরকারটা ছিল, যেটা আপনার 2001-এর যে সরকার ছিল, তখন সময় অনেকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনার বাংলা ভাই বলেন বা ওই সময়ে যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এগুলো বিএনপি সরকার করেছে এগুলো, এবং বিএনপি নিশ্চয়ই এই ধরনের বাংলা ভাইদের ফাঁসি হয়েছে কি বলে 111 সরকারের সময়। হ্যাঁ, কিন্তু গ্রেপ্তার করেছে বিএনপি, মানে বিএনপি এই সাহসটা দেখিয়েছে। বিএনপি এগুলোকে কখনোই প্রশ্রয় দেয় না এবং এই ব্যাপারে বিএনপি স্ট্যান্ড খুবই পরিষ্কার। তাহলে
বিএনপি যেটা চাচ্ছে, আমি শুরুতেই আপনাকে বলছিলাম যে বিএনপি চাচ্ছে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, সকলে যেন আমরা ভালো থাকতে পারি, আমাদের ন্যাশনাল সেফটি সিকিউরিটি সব কিছু যেন মজবুত থাকে, সেই জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। তো সেটা করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এখানে শুধুমাত্র যদি আমরা দায়টা সরকারের উপরে দিয়ে দিই যে সরকার একাই সব কিছু করবে, আমাদের কিছু করণীয় নাই, সেটাও আমি মনে করি যে ঠিক না। আমাদের সকলকেই সচেতন হতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। দেশটা আমাদের সকলের। এই দেশকে ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে যেরকম আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশটা আমাদের সকলের। এই দেশের শান্তি সমৃদ্ধি, এই দেশের নিরাপত্তা সব কিছুর দায়ভার আমাদের সকলের, এটা একার সরকারের না। আমরা যদি মনে করি যে না সরকার একাই সব কিছু করবে, এটাও আসলে পসিবল না। সবাইকেই সহযোগিতা করতে হবে সরকারকে। আপনারা যদি সেই মন মানসিকতা নিয়ে সরকারকে সহযোগিতা করেন তাহলেই সরকার সাকসেসফুল হবে। সরকারের একার পক্ষে সাকসেসফুল হওয়া সম্ভব অভ্যুত্থান হয় পরবর্তী রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের প্রত্যাশা ছিল, সেই জায়গায় কতটুকু পরিবর্তন হলো আমরা জানবো। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই। কঠিন কথা সহজে, সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবার স্বাগত কঠিন কথা সহজে। আমাদের সঙ্গে আছেন বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার, আছেন আইনজীবী মহসিন রশিদ এবং এনসিপি নেতা সারোয়ার তুষার। সারোয়ার তুষার, একদম শুরুতে শাম্মী আক্তার বলছিলেন যে চাঁদাবাজি প্রসঙ্গে আপনারা যে সব কথা বলেন বিএনপির বিরুদ্ধে, এটা আসলে জামায়াতের বয়ান, সেটা আপনারা ক্যারি করছেন। এক, দুই, যখন আপনারা জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে অ্যালাই করলেন তখন অনেকেই এটা বলেছে যে এটা এনসিপি বেসিক্যালি জামায়াতের বি টিম, এটা প্রমাণ করলো। তো ১.৫ বছর ধরে এনসিপি কি মনে করে যে তারা জামাতের বাইরে গিয়ে কিংবা জামাতের বলয়ের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে পলিটিক্যাল পার্টি হিসেবে বিকশিত হতে পারছে, বা আপনাদের জামাতের বি টিম না, এইটা কি এস্টাবলিশ করা গেছে? দেখেন, চাঁদাবাজির প্রশ্নে অস্বীকার করে আমরা আসলে সুবিধা করতে পারবো না। এটা একটা ম্যাসিভ প্রবলেম এবং আমি মনে করি যে একটা স্ট্রাকচারাল প্রবলেম। মানে এটা একটা বিরাট সিন্ডিকেট, ক্ষমতাসীন রাজনৈতিক দল, প্রশাসন, এগুলো নিয়ে পত্রিকায় ঢালাও রিপোর্ট হয়েছে। প্রথম আলোর মতো বড় বড় পত্রিকায় সিরিজ রিপোর্ট করেছে ঢাকায় কিভাবে জোন ভিত্তিক চাঁদাবাজি হয়, কারা করে, সমস্ত কিছু ডিটেইল করেছে। তো তারা কি জামায়াতের বয়ান ফেরি করছে? ব্যাপারটা তো সেরকম না। হ্যাঁ, যদি বিএনপির এরকম অভিযোগ আসে বিএনপির বিরুদ্ধে, বিরোধী দল হিসেবে জামায়াত তো এটাকে পিক করবে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এখন উচিত হচ্ছে এটা অ্যাড্রেস করা, মানে এটাকে পুরোটাকে উড়িয়ে না দিয়ে এটা অ্যাড্রেস করাটা উচিত। এবং এনসিপি যখন এটা বলে, আমরা তো এটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লোকাল পলিটিক্স। আমরা যখন যাই, গতকালকেও আমি সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী এই জায়গাগুলো ঘুরে আসলাম, সেখানকার মানুষের অভিযোগ, সেগুলো তো আমাদের শোনার সুযোগ হয়েছে। ফলে এটা কিন্তু পুরোপুরি যদি বিএনপি অস্বীকার করে লোকাল লেভেলে তাদের নেতারা কি করছেন, অনেক ক্ষেত্রে অনেক নেতারা, তাহলে কিন্তু ঠিক হবে না। মানে আমরা যেটা দেখতে পাই যে প্রধানমন্ত্রীর যে একটা গুডউইল কিংবা একটা ডাউন টু আর্থ মেন্টালিটি, এটার কিন্তু কোনো রিফ্লেকশন এই লোকাল পলিটিক্সে কোথাও আপনি পাবেন না। সেখানে একই রকম মাসেল পলিটিক্স। আমি গতকালকে গিয়ে একটা রাজনৈতিক সমাবেশে, আমি একটা বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা, আমি তো সরকার সমালোচনা করব। আজকে সারাদিন ধরে পাবনা বিএনপি এবং ছাত্রদল আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমার কুশপুত্তলিকা দাহন করেছে, আমাকে পাবনায় ঢুকতে দেবে না, এগুলো করছে তারা। এটা তো আপনি তো কোনো নাগরিককে কোনো জেলায় ঢুকতে দেবেন না, এটা তো কারো দায়িত্ব না। এটা যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে সেটা প্রশাসন দেখবে, পুলিশ দেখবে, আপনার এটা দায়িত্ব না। কিন্তু এবং সমালোচনাটা ঠিক আছে, বিএনপি আমাদের অনেক সমালোচনা করছে, তো আমরা তো সেটা ডিল করছি। ফলে এই জিনিসগুলো কিন্তু আছে, এটাকে পুরোপুরি অস্বীকার করা যাবে না। দ্বিতীয় যেটা হচ্ছে যে 1.5 বছরে আমি মনে করি যে জামায়াত এবং এনসিপি টোটালি আলাদা দুইটা রাজনৈতিক দল। মানে এটা সত্য যে জোটে আছে, জোট বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাসও অনেক পুরানো, মানে বিভিন্ন মেরুতে অবস্থান করে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল একই জোটে এসছে, এই উদাহরণ অসংখ্য আছে। একেবারে আলাদা বললেন, কিন্তু আমরা ধরেন একটা যদি পার্টিকুলার ধরি, মুক্তিযুদ্ধ প্রশ্নে জামায়াতের যে বয়ান, ন্যারেটিভ, এনসিপির ন্যারেটিভের মধ্যে পার্থক্য খুব বেশি নাই। না, এটা একেবারেই ঠিক না। কারণ হচ্ছে ইভেন জামায়াত আজকে প্রকাশ্যে বলে না যে মুক্তিযুদ্ধ একটা ভুল ছিল, ভারতীয় ষড়যন্ত্র ছিল, এগুলো বলে তারা আজকে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কতগুলো জিনিস মীমাংসিত, এটা তারাও বুঝতে পেরেছে। হ্যাঁ, তাদের বিচ্ছিন্নভাবে কেউ বা কার মনের ভিতর কি আছে, আমরা মনের ভিতরে পুলিশিং করতে পারবো না। বাট একটা জিনিস ঠিক হয়েছে, সেটা হলো যে বাংলাদেশে আপনি এটাকে অস্বীকার করে, মানে মুক্তিযুদ্ধের মতো, এটা হলো ফাউন্ডেশন একটা দেশের, এটাকে অস্বীকার করে কেউ এখন রাজনীতি করতে পারবে না। তারাও দিবসগুলো উদযাপন করে, প্রত্যেকটা দিবস উদযাপন করে, মানে করতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনি এখানে রিলেভেন্ট থাকতে পারবেন না।
এর বাইরে যদি কেউ বিচ্ছিন্নভাবে বলে সেটা তার ব্যাপার। আর এনসিপি তো শুরু থেকেই আমরা বলেছি যে 24টা হলো 71-এর ধারাবাহিকতায় ঘটেছে, যেগুলো আনফুলফিলমেন্ট আছে সেগুলোকে আবার একটা নতুন সুযোগ এসছে করার, এইটা আমরা সবসময় বলে এসেছি। আমরা কখনো এটাকে বাইনারি, এটা প্রথমে একদিক থেকে আওয়ামী লীগ এটাকে ফুয়েল করেছে, যে কারণ তারা তো আসলে 24কে মেনে নিতে চায় না, ফলে তারা দেখাতে চেয়েছে এটা 71 বনাম 24। এটা একেবারে এরকম না, একটা জনগোষ্ঠীর ধারাবাহিক যে সংগ্রাম থাকে সে একটার সাথে একটা কোনো কনফ্লিক্ট থাকে না, প্রত্যেকটা জিনিসেরই একটা, আপনি যেমন ধরেন কামরুদ্দিন আহমদ কিংবা জহির রায়হানের মতো লোকেরা কি বলেছেন, ইতিহাসের প্রয়োজনে আমরা ওইটা করেছি, সময়ের প্রয়োজনে এটা করেছি, কিংবা আমাদের প্রফেসর আব্দুর রাজ্জাক। ফলে যারা ওগুলো বলে, সেটা জামায়াত হোক বা আওয়ামী লীগ হোক, যেই হোক, যে এইটা বনাম ওইটা, তাদের আসলে ইতিহাস বোধ খুব, আমি বলবো যে খুব সংকীর্ণ। এটা দিয়ে আপনি একটা দেশের বড় রাজনীতি করতে পারবেন না। আমাদের এটা বারবার আমরা পরিষ্কার করেছি যে আমাদের, আপনি লিখিত ডকুমেন্টগুলোর মধ্যে দেখেন, সেখানে 71 নিয়ে আমরা বলেছি এটার হচ্ছে নন নেগোশিয়েবল, এটা নিয়ে আর অন্য কোনো আলোচনা করার কোনো দরকার নাই। ইভেন আপনি দেখবেন এই জোটে থাকার পরেও এই যখন জামুকা অধ্যাদেশটা পাস হচ্ছে, তখন আমরা কিন্তু মানে আমরা যে আলাদা একটা অবস্থান আছে আমাদের, আমরা যে অধ্যাদেশটাকে আইনে পরিণত করাটাকে সমর্থন করি, এটা আমরা জানিয়েছি এবং সেটা স্পিকার আবার সংসদে ঘোষণা করেছেন, দ্যাট ইজ এটা রেকর্ড, এখন একটা পার্লামেন্টারি প্রসিডিংসের অংশ, মানে এটা আপনার রেকর্ডটা থেকে গেল। ফলে এটা কোনোভাবে বলার সুযোগ নাই যে তাদের ওই জোটে আছি বলি আমরা এরকম একরকম। এটা অনেকে বলে যারা হচ্ছে ধরেন এটা বলে তাদের এনসিপি জামাতের বি টিম না, না না, ইম্পসিবল। বরং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটা শুনতে পাই, যদিও আমি এটা বলতে চাই না, অনেক ক্ষেত্রে মানুষ এটা বলে যে এনসিপির যদিও 6 জন মাত্র, তাদের পার্লামেন্টের পারফরমেন্স অনেক বেটার। এটা তো বল, তাহলে কিভাবে বি টিম, তাই না? ফলে এটা পলিটিক্সে ওকে লেভেলিং করে এটা থাকে। জামায়াত বিএনপিরও আপনার দীর্ঘদিন যাবৎ জোট ছিল, বিএনপি হাইফেন জামাত দিয়ে শুরু হয়েছে, এক পর্যায়ে মিডিয়াটা জামায়াত হাইফেন বিএনপি হয়ে গেছে, পরে বলছে যে সবই জামাত, এরকমও বলা হয়েছে। ফলে এটা সবসময় এবং সবকিছুতে, ধরেন আমি সেদিন দেখলাম যে বিএনপির একজন আলোচক একটা জায়গায় বলছেন যে আসলে বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও দেশ চালাচ্ছে জামাত। এই যে আপনি যদি জামাতের সংগঠনের চেয়ে বেশি বড় বানিয়ে ফেলেন, সবকিছুতে জামাত দেখতে থাকেন, এটা কিন্তু ইভেনচুয়ালি আওয়ামী লীগ আমলেও হেল্প করেছে জামায়াতকে, কারণ তাদের সবকিছুতে আপনি যখন তাকে ট্যাগিং করতে থাকেন, সবকিছুতে জামাত খুঁজতে থাকেন, এটা সুবিধা দেয়, মানে বাই ডিফল্ট সে বড় হয়ে যায়। বড় হয় না, কারণ আপনি তো আর অন্য কিছু দেখতে পাচ্ছেন না। আপনি দেখতেছেন যে বিএনপি সরকারের ইভেন এইটাও বলতেছে, কে যেন বললো যে বিএনপি যেটা কিচেন ক্যাবিনেট, সেখানেও আসলে জামাত। তো এটা তো আপনার ঠক বাসতে গাউজার হওয়ার মতো পরিস্থিতি হবে। ফেইলিয়ার ইজ ফেইলিয়ার, আপনার ফেইলিয়ার মানে আপনার ফেইলিয়ার, এটার জন্য আপনি জামায়াত খুঁজে লাভ নেই। জামায়াতের পলিটিক্যাল হিস্টোরিক্যাল কিংবা ইডিওলজিক্যাল সমালোচনা আপনি করবেন, সেটা আলাদা জিনিস, কিন্তু গভর্নমেন্টের ফেলিওর আপনি বলবেন যে আসলে জামায়াত সব জায়গায় ঢুকে বসে আছে, তাহলে এটা একদম আপনার যেটা ব্যর্থতা, সেটা আসলে জামায়াতকে আপনি এক ধরনের, এরকমও বলে যে আওয়ামী লীগের ভেতরে যে পরিমাণ গুপ্ত জামাত ছিল, বিএনপির ভেতরে গুপ্ত জামাতের সংখ্যা তার চেয়ে বেশি, এই বয়ানও আছে। থাকতে পারে। এখন গুপ্তর যে প্রশ্নটা, গুপ্তটার আরেকটা ব্যাপার আছে। বিএনপি এই গুপ্ত কথাটা কেন আনলো সামনে? যখন যাদেরকে আপনি গুপ্ত বলছেন তারাই নিজেদের সাংগঠনিক পরিচয় সামনে চলে এসছে, তখন আপনি তাদেরকে গুপ্ত কেন বলছেন? কারণ এটা কিন্তু সত্যি ছাত্রলীগের ভেতরে অনেক শিবিরের নেতাকর্মীরা ইনক্লুড করেছিল, আর ইনক্লুড করার মধ্যে তারাই প্রথম ফাটলটা ধরিয়েছিল। এখন বিএনপি সামহাও বা ছাত্রদল সামহাও এই ভয়টা পায় যে আবারও এরকম যদি আমরা এখনই যদি গুপ্ত কথাটা না বলি, তাহলে হয়তো এরা আবারও ঢুকতে থাকবে এবং ঢুকে পরে আবার আমাদের সাথে এরকম কি না কি হয়, এই ভয় থেকে তারা সবকিছুতেই ওই যে নিজের ছায়াকেও গুপ্ত বলতে থাকে। এবং আমি দেখেছি যে বিএনপির এক অংশ আরেক অংশ গুপ্ত বলে, হ্যাঁ বলে। আপনি ধরেন প্রধানমন্ত্রী যখন 29 জানুয়ারি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষ নিলেন, বললেন যে হ্যাঁ ভোট দেন, আমি বিএনপির একজনকে জিজ্ঞেস করেছি যে এটা কেন করলেন তিনি, এখন তো তার পজিশন ভিন্ন। বলে যে না, এটা উনার বলার কথা ছিল না, এটা বিএনপির ভেতরে যে গুপ্ত অংশ তারা উনাকে এটা বলিয়েছে, মিসগাইড করেছে। তো এই যে দেখেন, আপনি নিজের দলের ভেতরেই, আবার আজকে দেখবেন জয়নাল আবেদীন ফারুক সাহেব উনি বলেছেন মানে যে অবিশ্বাসের রাজনীতি দলের ভেতরে। জনাব মহসিন রশিদ, আমরা অভ্যুত্থানের পরে একটা জনপ্রত্যাশা তৈরি হয়েছিল যে একটা, ওনারা এনসিপি তরুণরা যেটা বলতেন যে নতুন বাংলাদেশ কিংবা নতুন বন্দোবস্ত, কিন্তু আপনি কি মনে করেন যে অভ্যুত্থানের পরে বন্দোবস্ত কোনো সিস্টেমে কোথাও পলিটিক্সে চেঞ্জ আসলে হয়েছে, নাকি শুধুই ক্ষমতার পালাবদলটা হলো? আসলে ধ্বংস যেটা হয়েছে দেশ, সেটা হলো ইউনূস সাহেবের সময়। ইউনূস সাহেব যে গেম খেললেন আর ওনাদেরকে বললেন যে অমুক হলো মাস্টার মাইন্ড, আবার ইউনূস সেন্টারে গিয়ে কয়েকদিন আগে অন্যকে বললেন যে অমুক মাস্টার মাইন্ড। তো না, মাস্টার মাইন্ড বলেন, হি ইজ আ হিস্ট্রি, জ্বলন্ত হিস্ট্রি। আচ্ছা, হোয়াট এভার মাস্টার মাইন্ড শব্দ ব্যবহার করে নাই, বাট সিমিলার ওরকমই কথা ছিল। সো এই লোকটা আন্তর্জাতিক ফ্রড একটা, ডক্টর ইউনূস। এটা আমি আজকে বলছি না, যখন উনি ক্ষমতায় ছিলেন তখনও বলেছি, হ্যাঁ সব জায়গায় বলেছি আমি। বুঝছি, আমরা যে প্রবলেমটা হলো ওর ইসের পরে,
আসিফ একটা বই লিখেছে, জুলাই নাম সম্ভবত, হ্যাঁ, জুলাইতে সে স্পষ্টভাবে বলছে যে আমরা চ্যানেল এই যে 24-এ গিয়ে যখন তারেক সাহেবের সাথে কথা বললাম, তখন আমরা প্রস্তাব দিলাম একটি ন্যাশনাল গভর্নমেন্টের, এটা আমার কথা না, ডকুমেন্টেড বইতে আছে, ঠিক রাইট, দেওয়া হয়েছিল। উনি বললেন না 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 না, ডোন্ট ডু দিস, 3 মাসের মধ্যে ইলেকশন করো। এবং ইউনূস সাহেব পরে যখন আসলেন 7 দিনের মধ্যেই কিন্তু বিরাট একটা মিটিং করলো এই অফিসের বাইরে পল্টনে, বিরাট, আমার মনে হয় ওইটা সরকার গঠনের আগেই করেছে বিএনপি। আচ্ছা, সরকার গঠনের আগে। আগে 3-4 লক্ষ লোক হবে কমপক্ষে। সো এই যে জিনিসগুলি আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমরা কি করব। যদি সেদিন রিভলিউশনারি গভর্নমেন্ট হয়ে যায় বা ন্যাশনাল গভর্নমেন্ট হয়ে যায়, তাহলে কেউই থাকে না, চুপুমুপু সব চলে যায়, কোনো সংবিধান থাকে না। আপনি তখন সুন্দর করে দেশটাকে নতুন সংবিধান আনতে পারতেন এবং যে যেখানে আমাদের সমস্যাগুলি আছে সেগুলি ঠিক করে ফেলতেন। এইটা অবশ্য অন্য ডিবেট, যে রেভলিউশনারি গভর্নমেন্ট আপনি করবেন, আপনি তো রেভলিউশনই করেন নাই। না না, এখন ওরা তো বলছে অভ্যুত্থান, রেভলিউশনের মধ্যে তো যাই নাই তারা, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে দ্যাট ইজ ওয়্যার ইট ফেইলড। আর ইউনূস সাহেব দেখেন এমন কারাপ্ট একটা লোক যে সে তার সব কাজ করেছে সেখানে বসে ক্ষমতায়। আপনি কাউকে, শেখ হাসিনাকে আপনি একটা মামলা দিতে পারবেন না কারাপশনের, নট আ সিঙ্গল। আপনি জিয়াউর রহমানকে একটা মামলা দিতে পারবেন না, বাট ইউনূসকে অনেক মামলা করা যাবে এই ওর কারাপশনের জন্য। সো কোয়েশ্চেন ইজ যে দেশ আর রাষ্ট্র যদি চালাতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এবাভ বোর্ড থাকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে কারাপশন মামলা দেওয়া যাবে না? একটাও আছে? নাই, দেওয়া যাবে না। নাই, ব্যাংক লুটে গেছে, ব্যাংক লুটে গেছে। নাই কেন? নাই কেন এটা সরকার বলবে, ইউনূস বলবে, যারা ছিল অ্যান্টি কারাপশন কমিশন বলবে, সব তো আপনাদেরই লোক আছে সেখানে। পলিটিসাইজেশনের ব্যাপার আছে। আজকেও সরকার যেটা করছে, আমি এখন এটা খুব জোরালোভাবে বলি না, বিকজ হয়তো দে মাইট চেঞ্জ, আমি এক্সপেক্ট করছি যে একটা চেঞ্জ আসবে। সো আপনার যদি ক্যাপাসিটি না হয়, এখন আপনার জামাত ইসলামী ওই সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি আমেরিকার আসছে, ঠিক আছে, এক মিনিট ক্যাপাসিটি ডেপথের কথা বলছি। ওরা যখন 5টা এমপি গেছে দেখা করতে ওনার সাথে, ইনক্লুডিং দি অপোজিশন লিডার, ইউনো, ওনার সাথে কথা বলার জন্য হায়ারে খেলতে নিয়ে গেছে ইফতেখার চৌধুরীকে, ওই যে ফরেন ছিল যে 111-এর সময়, ঠিক আছে। সো আপনি এই হায়ারে খেলায় ইয়ে করে তো আপনার কোনো ক্যাপাসিটি, বিকজ ওরা তো সরকারে যাবে, এনসিপি জামাত ওই জোট যদি কোনো চেঞ্জ হয় দেন ওদেরই তো যাওয়ার চান্সেস, সেভ অ্যান্ড এক্সেপ্ট যদি আওয়ামী লীগ আবার না। আমার স্পেসিফিক প্রশ্নটা ছিল যে 1.5 বছরে বা অভ্যুত্থানের পরে এই সময়কালে রাজনীতিতে যেই পরিবর্তনটা প্রত্যাশিত ছিল সেটা হয়েছে কিনা, জাস্ট 30 সেকেন্ডে যদি বলা সম্ভব। না, হয় নাই, বিকজ আপনারা আমেরিকান এজেন্টসদেরকে, বিদেশি এজেন্টসদেরকে এনে আপনি সরকার পরিচালনা করেছেন, এনজিওদেরকে নিয়ে আপনি সরকার পরিচালনা করেছেন, ওই সরকার কোনো কাজই করে নাই দেশকে। কিন্তু শাম্মী আক্তার, রাজনীতির গুণগত পরিবর্তন, জি আমি বলেছি, রাজনীতির গুণগত পরিবর্তন তো এনজিও করবে না, আমেরিকা করবে, আপনাদের কি করতে হবে? তাহলে সেই পরিবর্তনটা হয়েছে কিনা বা হচ্ছে কিনা, না হলে সেটার এখন ওয়ে ফরওয়ার্ডটা কি? আচ্ছা, আমরা তো করার চেষ্টা করছি। উনি যেটা বলছিলেন যে ইউনূস সরকার কি করেছে, ইউনূস সরকার কি করেছে সেটার দিকে না যে আমাদের সরকার কি করছে আমরা সেটার দিকে তাকাই। আমরা গুণগত পরিবর্তনের জন্যই কাজ করে যাচ্ছি এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি প্রতিদিন কোনো না কোনো পরিবর্তনের সূচনা দিয়েই ওনার কর্মসূচি শুরু করছেন। দেখেন, আগে কিন্তু 9টার সময় কেউ অফিসে যেত না, এখন কিন্তু 9টার সময় মানুষ অফিসে যায়। কেননা উনি সেটা শুরু করেছেন। ওনার বহরে 14টা গাড়ি ছিল, সেটাকে উনি 4টায় নামিয়েছেন। উনি শহরে চলাচল করেন যে
পুলিশ দাঁড়ানোর প্রথা ছিল রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, সেগুলো উনি বন্ধ করেছেন। সফর সঙ্গী নিয়ে বিদেশ 400-500 সফর সঙ্গী নিয়ে এগুলো আগে প্রধানমন্ত্রীর সেগুলো ব্যক্তিগত এখন এন্ডে পরিবর্তন, কিন্তু সামগ্রিকভাবে পলিটিক্সে কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে মূল প্রশ্ন। সামগ্রিকভাবে পলিটিক্সে আপনি পরিবর্তন নাই কোথায়? প্রধানমন্ত্রী সমালোচনা করলে আপনাকে জেল খাটতে হচ্ছে না, আপনি লিখতে পারছেন। আগে তো ছড়া লিখলে জেল খাটতে হয়েছে। আপনি কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ লিখছেই তো না আসলে। হ্যাঁ, আপনি লেখা অ্যাকশনটা তো- নেবেন কি? No, তার মানে লেখা যাবে না, লেখা অবশ্যই যাবে। উনি তো নিজেই বলেছেন যে আপনি কার্টুন আঁকেন, ব্যঙ্গ কার্টুন যেগুলো আঁকা হইতো সেগুলোকে তো উনি উৎসাহিত করেছেন। শিশির ভট্টাচার্য যেগুলো আগে আঁকতো সেগুলো তো উনি বলেছেন যে সমালোচনা করেন, সমালোচনা করতে তো কোনো বাধা নেই, এবং সেটি আমরা তো মানে উন্মুক্ত করে দিয়েছি। আমরা সেটাই প্রত্যাশা করি যে গুণগত পরিবর্তন ওটাই হয় আসছে যে না, তা না, আসছে। প্রধানমন্ত্রী সমালোচনা করলেও কাউকে ব্যবস্থা নেওয়া হবে না, এই কথা প্রধানমন্ত্রী মত তারেক রহমান প্রকাশের বলেছেন। স্বাধীনতা আছে। উনি বলেছেন, আগে বলেছেন। আমরা আশা করি সেটা প্রতিফলন আমরা দেখবো। আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবার দেখা হবে কাল। শুভরাত্রি।